নৌকোর যাত্রীরাও কেউ এখানে নেই। তাহলে ব্যাপারটা কি হলো? এই একা দ্বীপে ওরা তোমায় রেখে গিয়েছে। জোয়ার কমতে শুরু করেছে, এবার নিশ্চয়ই ওরা ফিরে আসবে। বললাম নবকুমারকে একা ওখানে রেখে এসো না। নৌকা জোয়ারের টানে যে কোথায় এসেছে তা বোঝা যায় না। ওইদিকে দূরে কি যেন একটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটা নদীর পার। মাঝি ভাই, তাড়াতাড়ি চালাও, ঝড়ের আগে যদি ওখানে পৌঁছাতে পারি। তোমার মারার ইচ্ছা হলে তাহলে তো আগেই করতে পারতাম। নবকুমার হাঁটতে লাগলো জঙ্গলের ভেতরের দিকে। আমার আগেই মনে হয়েছে এই জঙ্গলের কোথাও শেষ নেই। আরে ওখানে ওটা কি? বাঘ নয় তো? একটু দূরেই জঙ্গলের মধ্যে কি যেন একটা খসখস করে উঠল। চারপাশে অন্ধকার, তার মধ্যে নবকুমার ভালো করে দেখতে পেল না, কিন্তু ভয় পেল। যদি সত্যি বাঘ হয়, এই ক্লান্ত শরীরে কি আমি আর তার সঙ্গে লড়াই করতে পারবো? মায়ের কথা না শুনে সমুদ্র যাত্রায় বেরিয়ে যে বড় ভুল করেছি সে কথা বুঝতেই পারছি। না হলে কি আর আমার সঙ্গীরা এভাবে রেখে চলে যেতে পারতো? নবকুমার ঠায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। যখন মনে হলো বাঘ নয়, তখন আবার হাঁটতে লাগলো। দূরে একটা আলো দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না? ওই তো দূরে একটা হলুদ রঙের আলো। হ্যাঁ, যেন মাঝে মাঝে এসে চোখে লাগছে। বাস্তবিকই নবকুমার দূরে একটা হলদে আলো দেখতে পেয়েছিল, তবে আলোটা কেমন যেন উজ্জ্বল, যেন আগুনের আলো। এই জঙ্গলের মধ্যে যদি সত্যি আগুন জ্বলে, তার মানে এখানে কোনো মানুষ আছে। আলে আর আলো তো জঙ্গলে কখনো দেখা যায় বলে শুনিনি। তুমি আছো না চলে গেছো? নবকুমার অন্ধকারের মধ্যে এদিকে ওদিকে তাকিয়ে একটু আগে দেখতে পাওয়া সেই ছায়া শরীরকে খুঁজতে লাগলো। আমার এই বিপদের সময় তুমি আমায় ছেড়ে চলে গেলে। তুমি তো বললে আমি নাকি তোমার সত্তা। তাহলে নবকুমার কিসে যেন একটা পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে গেল জঙ্গলের ওপর। আরে বাপরে, পায়ের কাছটা বোধহয় কেটে গেছে, বড্ড যন্ত্রণা হচ্ছে। পেটের ভেতরেও আগুন জ্বলছে, কিন্তু এখন কি করি? এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? নবকুমার সেই হলদে আলো লক্ষ্য করে সামনের দিকে হেঁটে যেতে লাগলো, কারণ তার মনে হয়েছিল আগুন যখন আছে তখন মানুষ থাকা বাধ্যতামূলক। একটা লোক বলে মনে হচ্ছে, কিন্তু আমি যে এখানে এসেছি সেটা কি লোকটা বুঝতে পারিনি? একবার তাকে ডাকবো? না না না, আগে সামনে গিয়ে দেখি। নবকুমার হাঁটতে হাঁটতে তার একদম কাছে গিয়ে দাঁড়ালো। তারপর বুঝতে পারল লোকটা তার দিকে পেছন ঘুরে বসেছে। একটা মন্ত্র উচ্চারণের শব্দ ভেসে আসছে। কি একে দেখে তো একজন কাপালিক বলে মনে হচ্ছে। গায়ে বাঘের চামড়া, গলায় হাতে এমনকি মাথার চুলে পর্যন্ত রুদ্রাক্ষের মালা, গায়ের রং কালছে। গায়ে ওসব কি মেখে রয়েছে? মাথার চুলে জটা। আরে পচা গন্ধ আসছে কোথা থেকে? নবকুমারের এমনিতেই পেট খালি ছিল, তাই পচা গন্ধে পেটের ভেতরে কেমন গুলিয়ে উঠছিল সবকিছু। সে দুহাতে নাক চাপা দিতেই দেখতে পেল সামনের দিকে। সর্বনাশ, এই যে একটা মৃতদেহ। মৃতদেহটা তো এখনো চোখ বন্ধ করে ঘুমোচ্ছে। এক্ষুনি চোখ খুলেই আমার দেখতে পাবে। তার মানে সত্যি এই কাপালিক মৃতদেহের উপরে বসে এইভাবে সব সাধনা করে চলেছে। কাপালিক সত্যি সব সাধনা করছিল। সবের উপরে সে বসেছিল,
তার আশেপাশে মানুষের মাথা। এতক্ষণ লক্ষ্য করিনি, আগুনের আলোয় ওই গলায় রুদ্রাক্ষের মালার সাথে যেন ছোট ছোট হাড়। এ কি পায়ের তলায় ওটা কি পড়লো? এটা যে একটা সাদা খটখটে হাড়। কাপালিক বুঝতে পারল নবকুমার এসেছে, কিন্তু তবুও সে চোখ খুলল না। তার মন্ত্র উচ্চারণে চারপাশটা ভরে উঠতে লাগলো। ওম ভীম ভীরু ভয়াভাব ভবলোচন ভাব ত্রাহি মাং দেব দেবেশ শবানাম ধীপাধে। তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করতে লাগলো, আর খিদে তেষ্টায় ক্লান্ত হয়ে নবকুমার তার থেকে একটু দূরে চুপ করে দাঁড়িয়ে রইল। কে কে তুমি? আমি ব্রাহ্মণ সন্তান নবকুমার। অপেক্ষা করো। নবকুমার কিন্তু আর দাঁড়ালো না, এক পাশেই আধো অন্ধকারের মধ্যে বসে পড়ল। এদিকে কাপালিক তার সাধনা করতে লাগলো। ধীরে ধীরে রাত বাড়ল। আমার সঙ্গে এসো। তোমার সঙ্গে? কথাটা বলতে গিয়েও নবকুমার বলল না। সে কাপালিকের পিছু পিছু তার সঙ্গে গেল। এভাবে তারা অনেক দূর পর্যন্ত হাঁটল। হাঁটতে হাঁটতে একসময় নবকুমারের মনে হলো, এই কাপালিকের আবার কোনো খারাপ মতলব নেই তো? শুনেছি এরা মানুষকে নিয়ে নিয়ে গিয়ে হত্যা করে। যদি আমায় হত্যা করে তাহলে আমি বাধা দিতে পারবো তো? মনে মনে কিন্তু নবকুমার বেশ ভয় পেল। এখানেই তুমি বাকি রাতটা বিশ্রাম করতে পারবে। ঘরের ভেতরে ঢুকে দেখো, তোমার প্রয়োজনীয় সবকিছু এখানে আছে। তাই তো, ঘরের ভেতর ফলমূল রয়েছে, কলসিতে জল রয়েছে, তাছাড়া শুকিয়ে রাখা কতগুলো বাঘের চামড়াও রয়েছে। তুমি খিদে ক্লান্ত, সে কথা আমি জানি। এখন কিছু খেয়ে নাও, তারপরে বিশ্রাম করো। কিন্তু আপনি এখানে এভাবে একা একাই থাকেন, আর আপনার এই ফলগুলো যদি আমি খেয়ে নিই তাহলে? একটাও কথা নয়। এখন তোমার সঙ্গে কথা বলে বৃথা নষ্ট করার মতো সময় আমার নেই। তোমার যদি খেতে ইচ্ছে হয় তাহলে খাও, আর না খাওয়ার ইচ্ছা হলে খেও না। তবে একটা কথা, এই কুটিরের ভেতরে এই রাতে থেকো। সকালের সূর্য না ওঠা পর্যন্ত আর আমার না ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে। কাপালিক যখন বলছে তখন এই ফলগুলো খেয়ে নিই, তারপর একটু বিশ্রাম নিয়ে সকালে উঠে না হয় পরের কথা ভাবা যাবে। নবকুমার মন দিয়ে ফল খেতে লাগলো। কাপালিক বাইরে থেকে দাঁড়িয়ে তাকে দেখল। এই ফল খেয়ে এখানেই থাকো। ইচ্ছে হলে ঘুমিয়ে নাও, ইচ্ছে হলে জেগে থাকো, কিন্তু খবরদার কুটিরের থেকে বাইরে বেরোবে না। এখানে বসে বাঘের ডাক শুনতে পাবে, তবে বাইরে না বেরোলে বাঘ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমায় ভৈরবী পাঠিয়েছে, তোমায় সাহায্য করা আমার কর্ম। ভৈরবী? সে কে? কিন্তু আমি তো এখানে নৌকোয় করে এসেছি, আমার সঙ্গীরা আমায় এখানে। তোমার সঙ্গে কথা বলে আমার সময় নষ্ট করা চলবে না। আমি এখন চললাম। কাপালিক আর সেখানে দাঁড়ালো না। একটু পরেই অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। কাপালিক কে? আর এই ঘন জঙ্গলে যেখানে যেখানে বাঘের ভয়, সেখানে সে একা একা এভাবে থাকে? রাতের বেলা সে একা বেরিয়ে কোথায় গেল? যতই ভাবতে লাগলো ততই নবকুমারের মাথার ভেতরে যেন ঝিমঝিম করতে শুরু করলো। দূর, ওসবে আমার কি কাজ? খেতে পেয়েছি, জল রয়েছে, এবার একটু বিশ্রাম করি।
নবকুমার ঘরের ভেতরে শুয়ে পড়ল। কাল সকালে উঠেই এখান থেকে বাড়ি ফেরার পথ খুঁজতে হবে। কোনো রকমে নদীর কাছে পৌঁছে একটা নৌকা পেলেই হলো। কাপালিকের সঙ্গে তো আর এখানে থাকা যাবে না। কাপালিক মানুষের মৃতদেহের উপর বসে সব সাধনা করে। না জানি প্রয়োজন হলে আমাকেও মেরে ফেলবে। না না, আজকে রাতের পর এখানে থাকা যাবে না। মনে মনে এই সমস্ত কথা ভাবলেও নবকুমার কিন্তু এক সময় ঘুমিয়ে পড়ল। আর ঘুমিয়ে ঘুমিয়ে তার বারবার মনে পড়তে লাগলো নদীর তীরের কথা। নদীর তীরে সেই নৌকাটা যদি আবার ফিরে আসে। নবকুমার বোধহয় স্বপ্নেও নৌকাটাকে দেখছিল।